আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু করলো ইরান। রাতেই হতাহত 230। রাতভর ইসরায়েলে ভয়াবহ হামলা করলো ইরান। তেল আবিবে বাড়ছে হতাহতের সংখ্যা। এদিকে 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ইরানের হামলা। 3200 মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। এরপর জানাবো, খামেনির বদলে নেতানিয়াহুকে চায় ইরান। নেতানিয়াহুর শেষ দিকে ছাড়ার ঘোষণা ইরানের। আরো জানাবো, মৃত্যুর আগে যা বলে গেলেন লারিজানি। মুসলিম বিশ্বে তোলপাড়। মৃত্যুর আগে বিশ্ব মুসলমানদের যে সতর্কবাণী দিয়ে গেছেন লারিজানি। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরাসরি স্থলযুদ্ধে অনীহা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইরানের মনোবল ভেঙে দিতে একের পর এক পরিকল্পিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাতে শুরুতে আলী খামেনিকে শহীদ করেও ক্ষান্ত হয়নি তারা। এরপর ইরানের চেয়ে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে হঠাৎই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সুলাইমানকে পরিকল্পিতভাবে হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের মনোবল ভেঙে দিয়ে তাদের দুর্বল করতে চেয়েছিল তারা, কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। এই হামলার পর আরো দ্বিগুণ প্রতিশোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে সাহসী মুসলিম দেশ ইরান। চলমান যুদ্ধের মধ্যে ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও সোলাইমানিকে শহীদ করাটা মোটেই মেনে নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ নিয়ে বলেছেন যে ইরানের মনোবল এতটাই ঠুনকো নয় যে কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে। আর সেই ধারাবাহিকতায় এই দুই শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেইত শেমস দখলকৃত জেরুসালেমে আঘাত হানে ইরানি বাহিনী। এছাড়াও তাদের গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও অস্ত্র কারখানাও গুড়িয়ে দেয় তারা। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 100-টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আর এতে হতাহত হয়েছে 2 শতাধিক ইসরায়েলি। অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। বহু ওয়ারহেড বিশিষ্ট খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেখান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও এই তীব্র ও দ্রুতগতির হামলায় খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্র দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে 100-টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত এনেছে। আর তাতে 230 জনেরও বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদস, হাইফা বন্দর নগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ারশেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও এই প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মরুভূমি, আর বিশ্বজুড়ে বাড়ছে উৎকণ্ঠা। সংঘাতের প্রথম 2 সপ্তাহেই এমন এক চিত্র সামনে এসেছে যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সংশয় এবং আতঙ্ক। সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত এলাকা এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই অভিযানে লক্ষ্যভেদী সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। এবারের বিশেষ এই অভিযানটি রমজান জুড়ে সকল শহীদ শিশু, বিশেষ করে মিনাবো স্কুল হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী এবং গতরাতে আরাক শহরে পরিবারের সাথে নিহত 3 দিনের শিশু মুস্তাবার স্মৃতির স্মরণে উৎসর্গ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, এই বিশাল অভিযানে তারা 2 টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ খোররাম শাহ ক্ষেপণাস্ত্র, বহুমুখী ওয়ারহেড যুক্ত কাদের এবং অত্যাধুনিক ফাত্তাহ ও খেইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়াও ফাত্তাহ এবং কিয়াম নামক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক ঝাঁক বিধ্বংসী ড্রোন এই অভিযানে মোতায়েন করা হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নাহারিয়া, বেইত শেমেশ, তেল আবিব এবং পশ্চিম কুদস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। একই সঙ্গে ভিক্টোরিয়া, আলী আল সালেম ও আল খার্জ নামক মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের অবস্থানেও ব্যাপক আঘাত হানা হয়েছে।
ইরানের এই প্রবল পাল্টাপাল্টি হামলার ফলে অধিকৃত অঞ্চলগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আবিব, আশদোদ এবং বাতিয়াম সহ প্রায় 136টি স্থানে অবিরাম সতর্ক সংকেত বা সাইরেন বাজতে থাকে। জনতাত্ত্বিক হিসাব অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রায় 43,30,000 মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের দাবি চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটির একটি উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত অন্তত 200 মার্কিন সেনা নিহত এবং 3,000-এর বেশি আহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে শুধু জনবল নয়, বড় ধরনের ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামেও। দাবি করা হয়েছে, গত 7 দিনে যুক্তরাষ্ট্রের 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত হয়েছে বলে উল্লেখ করা হয়। আরও উদ্বেগজনক তথ্য হিসেবে বলা হয়েছে, এ অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় 43% ইতোমধ্যে ধ্বংস বা অকার্যকর হয়ে পড়েছে। ইরানি সূত্র আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যে কোনো সংঘাতের সময় উভয় পক্ষই তথ্যযুদ্ধে লিপ্ত থাকে, ফলে এমন দাবিকে সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। ইরানের অভিযোগ, 28 ফেব্রুয়ারি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো গুপ্ত হত্যা অভিযানের মাধ্যমেই এই সংঘাতের সূচনা করে মার্কিন ইসরায়েলি জোট। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 170 জন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত কেবল একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং এটি বৃহত্তর শক্তিগুলোর সরাসরি মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বদলে নেতানিয়াহুকেই চায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের ভাষায়, এই যুদ্ধের মূল দায় যার, তাকে খুঁজে বের করেই উপযুক্ত শাস্তি দেয়া হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন শিশু হত্যাকারী অপরাধী। যদি এই অপরাধী বেঁচে থাকে, তাহলে তাকে খুঁজে বের করে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখা হবে। এই বক্তব্য সামনে আসার পরই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার পর থেকেই তেহরান ক্রমাগত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তেহরানের মতে, মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাতের পেছনে প্রধান দায় ইসরায়েলি নেতৃত্বের, আর সেই নেতৃত্বের কেন্দ্রে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাই যুদ্ধের দায়ও তার কাঁধেই বর্তায় বলে মনে করছে ইরান। বিশ্লেষকেরা বলছেন, সাধারণত কোনো রাষ্ট্র সরাসরি কোনো বিদেশি নেতাকে লক্ষ্য করে এ ধরনের ঘোষণা খুব কমই দেয়। কিন্তু আইআরজিসির এই বক্তব্য দেখিয়ে দিচ্ছে যে বর্তমান সংঘাত কতটা তীব্র অবস্থায় পৌঁছেছে। এর আগে ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন গোপন পরিকল্পনার অভিযোগ তুলেছিল তেহরান। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ বহুবার করেছে ইরানি কর্মকর্তারা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এবার সেই প্রেক্ষাপটেই যেন পাল্টা বার্তা দিল ইরান। তেহরান বলছে, যদি তাদের নেতৃত্বকে টার্গেট করা হয়, তাহলে ইসরায়েলি নেতৃত্বও নিরাপদ থাকবে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শুরুতেই বড় ধাক্কা খায় ইরান। সংঘাতের প্রথম দিনেই মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি, যা পুরো যুদ্ধের গতিপথই বদলে দিয়েছে। সেই শূন্যতার মধ্যেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে 17 মার্চ রাজধানী তেহরানে একটি লক্ষ্যভেদী ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে হত্যা করে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইতোমধ্যে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই মৃত্যুর আগে মুসলিম বিশ্বকে একটি কঠোর সতর্কবার্তা দিয়ে গেছেন তিনি।
মৃত্যুর আগে সর্বশেষ এক বার্তায় তিনি বলে গেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরান কোনোভাবেই পিছু হটবে না। একই সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করে গেছেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দেশ ইরানের এই সংকটময় সময়ে পাশে দাঁড়ায়নি। লারিজানি ধর্মীয় দায়িত্বের প্রসঙ্গ টেনেও প্রশ্ন রেখে গেছেন, কেউ যদি হে মুসলিমরা বলে আহ্বান জানায় আর কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম? আর তার এই মন্তব্য মুসলিম বিশ্বে ঐক্যের অভাবকে সামনে নিয়ে এসেছে। তিনি স্পষ্ট করে বলে গেছেন, চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই, প্রত্যেককেই পক্ষ বেছে নিতে হবে। তিনি আরও বলে গেছেন, ইরান কখনোই প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠিত হলে তা সব দেশের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতায় নিশ্চিত করবে। তবে লারিজানির মৃত্যু পূর্ববর্তী সতর্কবার্তা কি মুসলিম বিশ্বকে আদৌ জাগিয়ে তুলবে, নাকি এই বিভক্ত অবস্থায় আরও দীর্ঘায়িত হবে? মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান সংঘাত ঘিরে নতুন করে আলোচনার সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে। আন্তর্জাতিক ইস্যুতে শক্ত অবস্থান নিয়েও সরাসরি স্থলযুদ্ধে জড়াতে স্পষ্ট অনীহা দেখাচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের অভিজ্ঞতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এই অবস্থানের বড় কারণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রয়োজন হলে তারা মিত্রদের সহায়তা নেবে, তবে সরাসরি স্থল অভিযান এখন তাদের অগ্রাধিকার নয়, বরং কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সীমিত সামরিক সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় তারা। এই বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলের দিকে ঝুঁকছে। আধুনিক সামরিক প্রযুক্তির মধ্যে রয়েছে ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার। বিশ্লেষকদের মধ্যে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের পর মার্কিন নীতিতে বড় পরিবর্তন এসেছে। জনমতে এখন দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে সমর্থন করছে না, ফলে যুক্তরাষ্ট্র সতর্ক কৌশল অবলম্বন করছে, যেখানে সরাসরি লড়াই না করেও প্রভাব বজায় রাখা হচ্ছে। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি যুদ্ধের ধরন বদলালেও দূর থেকে হামলা চালিয়ে সব রকম রাজনৈতিক সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়। অন্যদিকে আধুনিক যুদ্ধের খরচ ও রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় শক্তিশালী রাষ্ট্রগুলো এখন এমন কৌশল বেছে নিচ্ছে যেখানে নিজেদের ক্ষয়ক্ষতি কম রেখে প্রতিপক্ষকে দুর্বল করা যায়। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের যুদ্ধ ক্রমেই প্রযুক্তি নির্ভর হলেও স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য অনেক ক্ষেত্রে এখনও স্থল বাস্তবতা গুরুত্বপূর্ণ হয়ে থাকে।